ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত আছেন আমাদের এই লাইভ ক্লাসে। আমরা বিগত সালের এমসিকিউ সমাধান পর্ব, আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করব। আমরা গত পরশুদিন প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা এটা হচ্ছে একটা কুইজের মতো, এই লাইভ ক্লাসটা হচ্ছে একটা কুইজ লাইভ ক্লাস। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর প্রথমেই বলে রাখি যে বই থেকে আমি প্রশ্নগুলো সমাধান করব, এই বইটি হচ্ছে লিগাম প্রশ্ন ব্যাংক। এই বইটি থেকে আমি প্রশ্নগুলো সমাধান করে থাকি। বিগত পর্বে, প্রথম পর্বে আমরা দেওয়ানি কার্যবিধি থেকে জুডিশিয়ারির তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম এই তিনটা জুডিশিয়ারির যে বিগত সালের প্রশ্নগুলো আমরা লাইভের মাধ্যমে সমাধান করেছি, তারই ধারাবাহিকতায় আজকে জুডিশিয়ারির ষষ্ঠ জুডিশিয়ারি থেকে আমরা সমাধান করা শুরু করব। তো তার পূর্বে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার কাছের যে কোনো আইনের শিক্ষার্থী হতে পারে, বার কাউন্সিল পরীক্ষার্থী, তাদেরকে মেনশন করুন এবং ভিডিওটি বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, আমাকে উজ্জীবিত রাখবেন। কারণ আপনারা ভিডিওটি শেয়ার করলেই বাংলাদেশের আনাচে কানাচে সকল শিক্ষার্থী লাইভ ক্লাসটি দেখার সুযোগ পাবে এবং তাদের যে পড়ার একটা আগ্রহ হয়ে যাবে, একটা চর্চা হয়ে যাবে। তো যারাই যুক্ত আছেন, ইতিমধ্যেই দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন, তো একটা শেয়ার করে দিবেন প্লিজ। একটা করে শেয়ার করে দিলেই অনেকগুলো শেয়ার হয়ে যাবে, তো অনেকেই ক্লাসটা উপভোগ করতে পারবে। তো আপনারা বেশি বেশি সাপোর্ট করলে আমি কিন্তু বেশি বেশি ফ্রি ক্লাস করব। ওকে। আরেকটা বিষয় প্রথমেই বলে রাখি, ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের গ্রুপের, স্পেশাল গ্রুপের অনেকেই যুক্ত আছেন। তো তাদের উদ্দেশ্যে বলি যে আমরা আমাদের স্পেশাল ব্যাচে প্যানাল কোড অর্থাৎ দণ্ডবিধি প্রায় শেষের পথে। তো আর 2টা বা 3টা ক্লাস নিলেই কিন্তু দণ্ডবিধি শেষ হয়ে যায়। তো এই দণ্ডবিধির ক্লাস আগামী বৃহস্পতিবার থেকে শনিবার 3 দিন দণ্ডবিধির আলোচনা হবে এবং দণ্ডবিধি ক্লাস শেষ হওয়ার পরেই আমরা ফৌজদারি কার্যবিধির ধারাবাহিক আলোচনা শুরু করব। আরেকটা বিষয় বলে রাখি, যারা আমাকে নতুন দেখছেন বা দুরন্ত ল একাডেমিতে যারা নতুন যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, যদি আমাদের স্পেশাল ব্যাচে যুক্ত হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নামমাত্র সামান্য একটা ফি এর মাধ্যমে আমরা একটা সেরা প্রস্তুতি ইনশাল্লাহ আপনাদেরকে উপহার দেব। তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি অনেকেই শেয়ার করেছেন। আশরাফুল আলম চুয়াডাঙ্গা থেকে যুক্ত আছেন, শেয়ার ডান। মুরাদ হোসেন অসংখ্য ধন্যবাদ। এমডি নয়ন শেয়ার। দিলারা খাতুন জামালপুর থেকে যুক্ত আছেন। সবিতা গাঙ্গুলি শেয়ার দিয়েছেন। তাজুল ইসলাম রাজ অসংখ্য ধন্যবাদ যারা শেয়ার দিয়েছেন। তো প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, কৃপণতা না করে একটু শেয়ার করবেন, আমাকে উজ্জীবিত রাখবেন যেন প্রত্যেক দিন আমি আপনাদের সাথে যুক্ত হতে পারি, ক্লাস নিতে পারি। তো আমরা প্রশ্নে চলে যাচ্ছি। কুড়িগ্রাম থেকে দেখতেছেন তাজুল ইসলাম রাজ, অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকে প্রথম প্রশ্নে চলে যাব। এই প্রথম প্রশ্নে চলে যাওয়ার পূর্বে আবারও বলি, আমি প্রথমে প্রশ্ন করব, আপনারা কমেন্ট করবেন। প্রশ্ন উত্তর পারলেও কমেন্ট করবেন, ঠিক আছে? আপনারা কমেন্ট করবেন, বেশি বেশি করে কমেন্ট করলেই হয়ে যাবে কি প্রশ্নটা সম্পর্কে একদম আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? তো প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। আমরা আজকে আলোচনা করব সিপিসি ষষ্ঠ বিজিএস। প্রথমেই চলে যাব ষষ্ঠ বিজিএস। প্রথম যে প্রশ্নটি, দেওয়ানি আদালতের আদি এখতিয়ারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? প্রশ্ন, দেওয়ানি আদালতের আদি এখতিয়ারকে
কয় ভাগে ভাগ করা হয়েছে? হ্যাঁ, আপনারা কমেন্ট করুন। অপশন কতে আছে? 4, খতে আছে 2, ঘতে আছে 3, ঘতে আছে 7। হ্যাঁ, আপনারা কমেন্ট করবেন। এমডি নয়ন বললেন 3, সাদিকুর রহমান ভাদন যুক্ত আছেন 3, বেলাল হোসেন 3, নজরুল ইসলাম আবার 3। হ্যাঁ, আমরা প্রশ্নটি করেছি দেওয়ানি আদালতের আদি এখতিয়ারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? হ্যাঁ, আপনারা কমেন্ট করুন। দিলারা খাতুন 3। সত্যি কি 3 হবে? আপনারা কমেন্ট করুন, দেখি কে সঠিক উত্তর প্রদান করতে পারে। হ্যাঁ, আপনারা কমেন্ট করুন। এমডি নজরুল ইসলাম প্রথমে বললেন 3, পরে বললেন 2। দেখুন, হ্যাঁ, দেখি কে সঠিক উত্তর করতে পারে। এমনি সুমন সরকার 3। মেহেদি হাসান 2। এখন দেখুন, এখানে মত পার্থক্য আছে। এই প্রশ্নটি একটু লক্ষ্য করবেন, এখানে মত পার্থক্য আছে। এখানে রাইট আনসার হচ্ছে 2 প্রকার। মূলত হচ্ছে আদি এখতিয়ার 2 প্রকার, তবে অনেকেই আবার এটাকে 3 প্রকারও বলে থাকেন। তবে এখানে আপনারা খেয়াল করবেন যে দ্য সিভিল কোর্ট অ্যাক্ট 1887, হ্যাঁ, 1887 এর আপনার এখানে সেকশন 3, তারপরে হচ্ছে 8, 9, ঠিক আছে। সেকশন 13, তারপরে হচ্ছে 18 এবং 19, এইগুলো যদি আমরা আলোচনা করি তাহলে মূলত দেখা যাচ্ছে যে দেওয়ানি আদালতের আদি এখতিয়ার হচ্ছে মূলত 2 প্রকার। এই 2 প্রকার আদি এখতিয়ার কি কি? প্রথমটি হচ্ছে আঞ্চলিক এখতিয়ার। আঞ্চলিক এখতিয়ার। আর দ্বিতীয়টি হচ্ছে বিষয়বস্তুগত এখতিয়ার। আঞ্চলিক এখতিয়ার এবং বিষয়বস্তুগত এখতিয়ার। তবে আরেকটা এখতিয়ার আছে, এটা হচ্ছে আর্থিক এখতিয়ার। তবে এখানে সঠিক উত্তরটা হচ্ছে 2, ঠিক আছে। এখানে মতবিরোধ আছে। 9 ধারায় 2 প্রকার, রাইট। 9 ধারায় হচ্ছে এখানে 2 প্রকার। আদি এখতিয়ার হচ্ছে 2 প্রকার, আঞ্চলিক এখতিয়ার এবং বিষয়বস্তুগত এখতিয়ার। 2 প্রকার হচ্ছে আঞ্চলিক এখতিয়ার এবং বিষয়বস্তুগত এখতিয়ার। এই বিষয়বস্তুগত এখতিয়ারের মধ্যে কিন্তু আঞ্চলিক এখতিয়ার চলে আসে। হ্যাঁ, আবার অনেকেই এটাকে 3 প্রকারও বলেছেন। আর্থিক এখতিয়ারটাকে তারা আলাদা করেছেন, ঠিক আছে। তাজুল ইসলাম রাজ, হ্যাঁ, 9 ধারায় 2 প্রকার। এখানে সঠিক উত্তরটা হচ্ছে 2 প্রকার, তবে অনেকেই আবার 3 প্রকারও বলেছেন। ওকে, হ্যাঁ, বিষয়বস্তুগত এখতিয়ার এবং আঞ্চলিক এখতিয়ার। এখন বিষয়বস্তুগত এখতিয়ারের মধ্যে কিন্তু আর্থিক এখতিয়ারটা পড়ে যায়, তবে অনেকে আবার 3 প্রকারও বলে থাকেন। তো যাই হোক, যারা 2 প্রকার ধরতে পেরেছেন তাদের উত্তর সঠিক। 3 প্রকার বলেছেন তাদের উত্তরও সঠিক বলা যাবে। হ্যাঁ, তাদের উত্তর যে ভুল তেমনটা নাই,
এরকম কনফিউশন প্রশ্ন কিন্তু আমরা অনেক দেখতে পাবো। যাই হোক, আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটা হচ্ছে, নিম্নের কোন ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির আদেশ 26-এর বিধান অনুযায়ী, লিখি প্রশ্নটা, নিম্নের কোন ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির আদেশ 26 এর বিধান অনুযায়ী কমিশন ইস্যুর আদেশ দেওয়া যাবে। প্রশ্নটি দেখুন, লক্ষ্য করুন, নিম্নের কোন ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির আদেশ 26-এর বিধান অনুযায়ী কমিশন ইস্যুর আদেশ দেওয়া যাবে। এখানে যাবে না, এখানে উত্তরটা হবে যাবে না। প্রশ্নটি করা হয়েছিল দেওয়া যাবে না। অপশন কতে আছে, নালিশি জমিতে কোনো পক্ষের সত্ত্ব আছে কিনা, অর্থাৎ নালিশি সম্পত্তিতে কোনো পক্ষের সত্ত্ব আছে কিনা, এটা জানার জন্য কোনো দলিলে বর্ণিত জমি নির্দিষ্ট কোনো দাগমুক্ত কিনা, নির্দিষ্ট দাগ মুক্ত কিনা। গ নম্বরে আছে নালিশা জমি কোনো নির্দিষ্ট দাগভুক্ত কিনা, হ্যাঁ বুঝে নেন। এবং ঘতে আছে স্থাবর সম্পত্তি ভাগ বন্টন, স্থাবর সম্পত্তি ভাগ বন্টনের জন্য। দেখুন তো কোনটা হবে, দিলারা খাতুন ক, নজরুল ইসলাম ক, নাজদিন নাহার ক, রফিকুল ইসলাম বলেছেন প্রথমটি, সত্ত্ব অদখল নির্ধারণ করা যাবে না। তাহলে প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নটি দেখুন, নিম্নের কোন ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির আদেশ 26 এর বিধান অনুযায়ী কমিশন ইস্যুর আদেশ দেওয়া যাবে না। এখানে দেখুন কমিশন ইস্যু আমরা, আচ্ছা আরেকটা, হ্যাঁ সবাই সঠিক উত্তর প্রদান করেছেন। এখানে যারা যুক্ত আছেন সবাই দেখি সঠিক উত্তর প্রদান করেছেন। এখানে দেখতে পাচ্ছি সবাই দিয়েছেন অপশন ক হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশন ক। এখন আমার যে প্রশ্নটা, আরেকটি প্রশ্ন, এই প্রশ্নের থেকে আমি করব যে 26 আদেশ, এই 26 আদেশের কমিশন কয়টি ক্ষেত্রে দেওয়া যাবে, এই 26 আদেশে কয়টি ক্ষেত্রে কমিশন ইস্যু করা যায় বা নিয়োগ করা যায়, দেখি কে সঠিক উত্তর প্রদান করতে পারে। প্রথমেই এখানে কে সঠিক উত্তর দিতে পারে দেখব। হ্যাঁ, সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছি দিলারা খাতুন। হ্যাঁ, যারা আপনারা প্রশ্নের উত্তরটা জানেন না তারাও কমেন্ট করুন। আমি বারবার একটা কথা আপনাদেরকে বলে থাকি, একবার লেখা 10 বার পড়ার চাইতে উত্তম। তো আপনারা যখন বেশি বেশি কমেন্ট করবেন ওই বিষয়টা লেখার মতো হয়ে যাবে, কারণ মোবাইলে তো আপনি টাইপ করে লিখবেন, এটা আপনার একদম সেভ হয়ে যাবে। সো বেশি বেশি কমেন্ট করবেন, যারা একবার করেন বারবার করতে পারবেন। হ্যাঁ, বারবার করবেন, নো প্রবলেম, বারবার কমেন্ট করবেন। ওকে, তো দেখতে পাচ্ছি 4। এখন আরেকটা প্রশ্ন করি, এর মাঝখানে আরেকটা প্রশ্ন চলে আসবে। দেখুন এরকম প্রশ্ন তো হতে পারে যে কয়টি ক্ষেত্রে কমিশন ইস্যু করা যায়,
এরকম প্রশ্ন তো করতেই পারে 4টি ক্ষেত্রে। সো এখন আশরাফুল আলম সেকশন 75, আমি যে প্রশ্নটি করতে চাচ্ছি উনি উত্তর করে ফেলেছেন অলরেডি। এটা 26 আদেশ এবং অর্ডার 26 এবং সেকশন 75 এই দুইটা, অর্থাৎ অর্ডার হচ্ছে 26, সেকশন হচ্ছে 75-এ 4টি ক্ষেত্রে আপনার কমিশন ইস্যু করা যাবে। কয়টি ক্ষেত্রে? 4টি ক্ষেত্রে। এই 4টি ক্ষেত্র কি কি আমরা একটু পড়ে নেই চট করে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে কোনো ব্যক্তির জবানবন্দি গ্রহণের জন্য কমিশন ইস্যু করা যায়। তারপরে সেকেন্ড বলছে স্থানীয় তদন্ত করার জন্য কমিশন ইস্যু করা যাবে এবং হিসাব পরীক্ষা সমন্বয় করার জন্য কমিশন ইস্যু করা যাবে এবং সম্পত্তি বাটোয়ারার জন্য, অর্থাৎ এই যে স্থাবর সম্পত্তি ভাগ বন্টনের জন্য কমিশন ইস্যু করা যাবে। তো আমরা এই প্রশ্নটিতে দেখতে পাচ্ছিলাম চাচ্ছে যাবে না। তো কোনো দলিলের বর্ণিত জমি নির্দিষ্ট দাগমুক্ত কিনা এটার জন্য কমিশন ইস্যু করা যায়, নালিশি জমির কোনো নির্দিষ্ট দাগভুক্ত কিনা, স্থাবর সম্পত্তি ভাগ বন্টনের ক্ষেত্রে, এই 3টা ক্ষেত্রেই দেখা যাচ্ছে এখানে কমিশন ইস্যু করা যাবে। একমাত্র নালিশি সম্পত্তি কোনো পক্ষের সত্য আছে কিনা, এই যে সত্য আছে কিনা এই বিষয়ে নির্ধারণ করার জন্য কমিশন ইস্যু করা যাবে না। এটা নির্ধারণ করতে পারে একমাত্র কে পারে? সত্য নির্ধারণ একমাত্র ক্ষমতাকার। কমেন্ট করে উত্তর জানান। আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এই সত্য নির্ধারণ করার একমাত্র ক্ষমতা হচ্ছে কার? হ্যাঁ, একটু লিখুন দেখি, লিখুন। অনেকেই যুক্ত আছেন, একটা করে শেয়ার করবেন। কোর্ট, রাইট, আশরাফুল আলম কোর্ট। হ্যাঁ, সাক্ষী বাটোয়ারা হিসাব কমিশন, নয়ন, গুড। হ্যাঁ, একমাত্র আদালতই সত্য নির্ধারণ করার ক্ষমতা রাখে, আর কেউ পারবে না। আদালত, সাদিকুর রহমান বাঁধন। একটু সবাই শেয়ার করবেন। দিলারা খাতুন, সাদিকুর রহমান বাঁধন সাহেব একটু শেয়ার করবেন, একটু শেয়ার করবেন। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এটা 7ম বিজিএস এর প্রশ্নগুলো আমরা সমাধান করতেছি। 7ম বিজিএস। এখানে প্রশ্নটি হচ্ছে একটি সহকারী জজ আদালত নিম্নের কোন সম্পত্তি রায় প্রদানের পূর্বে অগ্রিম টুকের অর্ডার দিতে পারেন না? অর্থাৎ প্রশ্নটি লিখি যে একটি সহকারী জাজ আদালত, তারপরে বলছে নিম্নের কোন সম্পত্তি রায় প্রদানের পূর্বেই কি করতে পারেন? অগ্রিম টুকের অর্ডার দিতে পারেন না। অগ্রিম টুকের অর্ডার দিতে পারেন না। হ্যাঁ, এখানে আছে অপশন কতে আছে কৃষকের জমি অবলিক বাড়ি। খ অপশনে বলা হচ্ছে কৃষকের স্থাবর সম্পত্তি। গতে বলছে কৃষকের ফসল। ঘতে বলছে ব্যাংকে রক্ষিত টাকা। সঠিক উত্তর কি হবে? অপশন কি হবে সঠিক উত্তর? কৃষকের, আচ্ছা দেখি, নাজদিন নাহার অপশন ক, নয়ন কৃষকের ফসল, মুরাদ হোসেন অপশন ক, সবিতা গাঙ্গুলি কৃষকের ফসল, ফরহাদ হোসেন তাজ অপশন গ, সাদিকুর রহমান বাঁধন
কৃষকের ফসল নাজনীন নাহার অপশন গ, বেলাল হোসেন অপশন ডি আশরাফুল অপশন ডি, নজরুল ইসলাম কৃষকের ফসল, সোনিয়া জান্নাত ডি, তাজুল ইসলাম রাজ হালিম অপশন গ, রাজীব বিশ্বাস অপশন সি, দিলারা খাতুন অপশন ক, বেলাল হোসেন ডি। আচ্ছা, আমি প্রশ্নটা দেখি কার উত্তরটা সঠিক হয়। প্রশ্নটি হচ্ছে, একটি সহকারী জাজ আদালত নিম্নের কোন ক্ষেত্রে রায় প্রদানের পূর্বেই অগ্রিম ক্রুকের অর্ডার দিতে পারেন না? তাহলে এখন দেখুন, কৃষকের জমি এবং বাড়ি তো অবশ্যই ক্রুক করতে পারেন, কৃষকের স্থাবর সম্পত্তি এটাও পারেন, ব্যাংকে রক্ষিত টাকা এটাও ক্রুক করা যাবে না কৃষকের ফসল। রাইট আনসার অপশন গ। যারা অপশন গ বা সি রাইট আনসার, তাদের রাইট আনসার সঠিক। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি, এমডি নয়ন কৃষকের ফসল উত্তর করেছেন, এমডি নয়ন, তার উত্তর সঠিক। কৃষকের ফসল সবিতা গাঙ্গুলি, ফরহাদ হোসেন তাজ, সাদিকুর রহমান বাদন, আপনাদের উত্তর সঠিক এবং তাদের জন্য সবাই একটা করতালি। এখন প্রশ্ন হচ্ছে, এই যে প্রশ্নটি, রায়ের পূর্বে কৃষি দ্রব্য ক্রুক অযোগ্য। কৃষি দ্রব্য বলতে কৃষিকাজে যে ফসল, কৃষকের লাঙল, জোয়াল, ফসল ইত্যাদি প্রকার কিন্তু এখানে রায়ের পূর্বে ক্রুক করা যাবে না। এখন আমার আরেকটা প্রশ্ন এখানে আছে, আপনারা একটু প্রশ্নটা করি, আপনারা দেখি উত্তর করতে পারেন কিনা। হ্যালো, কে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কে? কোন মাসুদ? হ্যাঁ, কালকে তারিখ, তাকে কোর্টে পাঠিয়ে দিন। হ্যাঁ, আমি এখন ব্যস্ত আছি। হ্যাঁ, বলেন। হ্যাঁ, কালকে আসেন, সব দিব। ওকে, এখন ব্যস্ত আছি। আচ্ছা, যাই হোক, সরি। হ্যাঁ, আমি যে বিষয়টা বলছি যে তানিয়া কাউসার অপশন সি। এখান থেকে আমি আরেকটা প্রশ্ন করব, এই যে রায়ের পূর্বে ক্রুক এটা কত আদেশে বর্ণিত আছে, দেখি কে সঠিক উত্তর করতে পারেন। রায়ের পূর্বে ক্রুক কত আদেশ, দেওয়ানি কার্যবিধির কত আদেশে বর্ণিত আছে? হ্যাঁ, দিলারা খাতুন 21। দেখি কে সঠিক উত্তর করতে পারে। দিলারা খাতুন 21 বলেছেন, দেখি আপনারা পারেন কিনা। তানিয়া কাউসার 21। রাজীব বিশ্বাস রাজু, অসংখ্য ধন্যবাদ, আমরা পেয়ে গেছি রাজীব বিশ্বাস রাজু এবং নাজনীন নাহার। অর্ডার 38 অর্থাৎ 38 আদেশের 12 নম্বর রুল। হ্যাঁ, রুল 12তে এই বিষয়টা বলা হচ্ছে, কৃষকের জমি কি করা যাবে না, ক্রুকের আদেশ প্রদান করা যাবে না। হ্যাঁ, আপনারা যারা পাননি তারাও লেখেন, ক্রুকের বিধান দেওয়ানি কার্যবিধির আদেশ 38-এ বর্ণিত আছে। সবাই কমেন্ট করেন, সবাই হয়ে যাক। হ্যাঁ, আদেশ 38 বিধি 12, রাইট, তাজুল ইসলাম রাজ। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। জারির দরখাস্ত ডিক্রির কতদিন পর দায়ের করা হলে জারির দরখাস্ত ডিক্রির কতদিন পর দায়ের করা হলে আমার হাতের লেখা কি বুঝতে পারতেছেন? দায়কের উপর একটু জানাবেন তো কমেন্ট করে। দায়কের উপর অবশ্যই নোটিশ জারি করতে হবে। অপশন ক,
6 মাস, অপশন খ 4 বছর, অপশন গ 2 বছর, অপশন ঘ 3 বছর। ভাইয়া আমি একটু ক্লাসে আছি, লাইভ ক্লাসে আছি। ক্লাস শেষ হলে আমি আপনাকে ফোন দেবো। হ্যাঁ, একটু ক্লাসে আছি, লাইভে। আচ্ছা, হ্যাঁ, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি রাজীব বিশ্বাস রাজু 2 বছর, নয়ন 2 বছর, তানিয়া কাউসার জি, তাজুল ইসলাম রাজ 2 বছর, সোনিয়া জান্নাত 2 বছর, হালিম 2 বছর, সবাই 2 বছর আফটার 2 ইয়ার। শরীফ আল মামুন ডি, শরীফ আল মামুন আবার তিনি বলেছেন 3। হ্যাঁ, আপনারা কমেন্ট করুন, দেখি কার উত্তর সঠিক হয়। এখানে সবাই 2, কিন্তু শরীফ আল মামুন বলেছেন অপশন ডি অর্থাৎ 3। দেখি কার উত্তরটা সঠিক হয়। আপনারা সবাই কমেন্ট করুন, বেশি বেশি করে কমেন্ট করুন। আপনি আশরাফুল আবার বলেছেন 2 বছর, 2 বছর। আমরা দেখি। এখন দেখুন, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে সঠিক উত্তর 2 বছর। অর্থাৎ 2 বছর পর যখন আপনি ডিগ্রি জারির দরখাস্ত দায়ের করবেন, 2 বছর পূর্বে যদি দায়ের করেন তাহলে দায়িক তো বুঝেন, যার বিরুদ্ধে ডিগ্রিটা প্রদান করা হয়েছে তার বিরুদ্ধে দায়িক, হ্যাঁ, যাকে মূলত হচ্ছে যার বিরুদ্ধে আপনার ডিগ্রিটা দেওয়া হয় তাকে দায়িক বলা হয়। এই দায়িকের উপর 2 বছরের পূর্বে যদি ডিগ্রি জারির দরখাস্ত দায়ের করেন নোটিশ করতে হবে না, কিন্তু 2 বছরের পরে যদি আপনি ডিগ্রি জারির দরখাস্ত দায়ের করেন তাহলে অবশ্যই এখানে আপনাকে দায়িকের উপর অবশ্যই নোটিশ দায়ের করতে হবে। এটা কত আদেশের কত বিধিতে বলা আছে আমরা পেয়ে গেছি। তাজুল ইসলাম রাজ, অসংখ্য ধন্যবাদ। অর্ডার 21 রুল 22, তাহলে অর্ডার 21 রুল 22। ওকে, কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন। যারা জানেন না এই মুহূর্তে কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা শিখে যাচ্ছেন। একটু কমেন্ট করবেন। এই যে তাজুল ইসলাম রাজ দুরন্ত গতিতে কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন। আশা করব যারা যুক্ত আছেন তারা দুরন্ত গতিতে এমসিকিউগুলো এই বিগত সালের এমসিকিউ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরই ধারাবাহিকতায় বিজেএস, তারপর হচ্ছে বার এমসিকিউ। এখান থেকে প্রত্যেক বছর দেখা যাচ্ছে এই 2টা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে 60% প্রশ্ন হয়ে থাকে। এখানে প্রশ্ন হতে পারে যে 60% প্রশ্ন হয়ে থাকে, আরও বেশি হয়, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, হুবহু এই প্রশ্নটা দিবে না, হুবহু এই প্রশ্নটা দিবে না। এই প্রশ্নটা হয়তো বা একটু ঘুরিয়ে, একটু এদিক সেদিক করে দিতে পারে, একটু ঘুরিয়ে দিবে। দেখা যাচ্ছে বিগত সালে জুডিশিয়ারি এবং বার কাউন্সিল পরীক্ষায় যে সকল ধারা, যে সকল আদেশ থেকে প্রশ্ন করা হয়েছিল, সকল ধারা থেকেই বিভিন্ন আঙ্গিকে ঘুরিয়ে ফিরিয়ে 70% প্রশ্ন করা হয়ে থাকে। আমার কথা বিশ্বাস না হলে বই খুলবেন, বিগত দিনের প্রশ্নের ধারাগুলো একটু বিশ্লেষণ করে দেখবেন যে আমার কথার সাথে বনে কিনা। আর আমার সাথে যারা একমত তারা কমেন্ট করুন যে সঠিক আছে কিনা। একটু কমেন্ট করবেন যে আমি যে কথাটা বললাম এখানে সঠিক কিনা, একটু কমেন্ট করুন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেওয়ানি মামলা তদবিরের অভাবে প্রদত্ত খারিজ আদেশ
সর্বোচ্চ কত টাকা খরচ প্রদান সাপেক্ষে সর্বোচ্চ কত টাকা প্রদান সাপেক্ষে সর্বোচ্চ কত টাকা প্রদান সাপেক্ষে সরাসরি রদ রহিত করা যায় কত টাকা একটু বলবেন। অপশন কতে বলছে 500 টাকা, খতে বলছে 2000 টাকা, গতে বলছে 1000 টাকা, ঘতে বলছে 5000 টাকা। এমডি নয়ন বললেন 1000, দিলারা খাতুন 1000, হালিম 1000, সোনিয়া জান্নাত 1000, তাজুল ইসলাম তাজ 1000 টাকা, রাজীব বিশ্বাস রাজু 1000 টাকা, নয়ারে ভালো করে মনে আছে গুড, মুরাদ 1000 টাকা, নাজদিন নাহার অপশন গ। এখন দেখুন এই যে প্রশ্নটা নয়ারে, অর্থাৎ এই যে আমরা অর্ডার 9 আমরা ক্লাসে কিন্তু আমি অনেক ভালো করে আমার মনে হয় আপনাদেরকে ক্লাসটা করেছিলাম যে নয়ারে পক্ষগণের উপস্থিতি অর্থাৎ পক্ষগণের গড় হাজিরা এবং হাজিরার ফলাফল, এই যে আদেশ না নয়, এই আদেশটা খুবই গুরুত্বপূর্ণ। কখন মামলা খারিজ হবে, কখন রদ হবে, কিভাবে খারিজ হয়, বিবাদীর বিরুদ্ধে করণীয় কি, বাদীর করণীয় কি ইত্যাদি বিষয় এই আদেশ নয়ের বলা আছে। এখানে আদেশ নয়ের অর্ডার 9 রুল 9 এতে এই বিষয়টা বলা হচ্ছে সরাসরি আপনি 1000 টাকা দিলে সরাসরি আপনার ওই রদটা খারিজ হয়ে যাবে, রদ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখুন দেওয়ানি মামলা তদবিরের অভাবে প্রদত্ত খারিজ আদেশ সর্বোচ্চ কত টাকা প্রদান সাপেক্ষে সরাসরি রদ রহিত করা যায়? সর্বোচ্চ হচ্ছে 1000 টাকা। সর্বোচ্চ কত? 1000 টাকা। এখন আরেকটা প্রশ্ন আমি এখান থেকে করব, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এই খারিজ আদেশ প্রদানের তারিখ হতে কত দিনের মধ্যে আপনাকে রদের আবেদনটা কত দিনের মধ্যে করতে হবে? ধরুন এই প্রশ্নটা হলো না, এই প্রশ্নটা হলো যে কত দিনের মধ্যে আপনি খারিজ রদের আবেদন করবেন, এই টাইমটা কত দিনের মধ্যে আপনাকে করতে হবে। কত দিনের মধ্যে আপনাকে করতে হবে একটু কমেন্ট করবেন, দেখি কে পারেন। হ্যাঁ অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন। 30 দিন। নয়ন মামলা নয়েরে একতরফা, গুড। মুরাদ 30, ফরহাদ হোসেন তাজ 30। হ্যাঁ খুবই গুড, খুবই ভালো। আমরা দেখতে পাচ্ছি এখানে 30 দিন। আচ্ছা এটার সাথে কি প্রদান করতে হবে দেখি, এটার সাথে আপনাকে কি প্রদান করতে হবে? 1000 টাকা 30 দিনের মধ্যে আবেদন করতে হবে, আরেকটা জিনিস প্রদান করতে হবে। এটা কি দিতে হবে একটু দেখি, কে বলতে পারেন? এক 1000 টাকা দিবেন, 30 দিনের মধ্যে আবেদন করবেন, সাথে আরেকটা জিনিস আপনাকে দিতে হবে। গুড এমডি নয়ন, হলফনামা বা এফিডেভিট যুক্ত করতে হবে। গুড এমডি নয়ন সঠিক উত্তর। এমডি নয়ন এবং রাজীব বিশ্বাস রাজু সঠিক উত্তর। তাহলে একটা দেওয়ানি মামলা তদবিরের অভাবে যদি আপনার খারিজ হয়ে যায়, আপনি যদি বাদী থাকেন, তখন আপনার কাজ হচ্ছে 9 অর্ডার 9 রুল 9 অনুযায়ী 1000 টাকা খরচ প্রদান করবেন, 30 দিনের মধ্যে আবেদন করবেন এবং সাথে একটা এফিডেভিট বা হলফনামা যুক্ত করতে হবে। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখুন আমরা কিন্তু একটা প্রশ্ন সমাধান করার পাশাপাশি একাধিক প্রশ্ন কিন্তু আমরা এখানে সমাধান করে যাচ্ছি।
তাহলে এই সলভ ক্লাসটা কিন্তু আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আবার বলবো, আপনারা একটু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। একটি দেওয়ানি মামলা আরজি ভুল আদালতে দায়েরের পরিণাম কি? আমি অপশন বলবো না, দেখি কে সঠিক উত্তর করতে পারেন। অপশন বলবো না। একটি দেওয়ানি মামলা আরজি ভুল আদালতে দায়েরের পরিণাম কি? একদম সহজ প্রশ্ন, সহজ। সর্বপ্রথম নাজনীন নাহার কিন্তু উত্তর করলেন খারিজ। যাই হোক, অপশন বলবো না। আবার আরেকজন অপশন খ দিয়ে কেটে দিলেন, হয়তোবা তার কাছে এই বইটা আছেন সেই কারণে অপশন খ দিয়েছেন। এমডি নয়ন মামলা ফেরত, তাজুল ইসলাম রাজ আরজি ফেরত, অর্ডার 7 রুল 10 রিটার্ন অফ প্লেন্ট কোর্ট, এমডি আশরাফুল আলম রিটার্ন অফ প্লেন্ট অর্থাৎ আরজি ফেরত। এখানে আপনার কি করতে হবে? আরজি ফেরত হবে। এটা হচ্ছে অর্ডার কত? 7 রুল 10। আরজি ফেরত, আরজি ফেরত। হ্যাঁ, সবাই কমেন্ট করুন, সবাই কমেন্ট করবেন, কারণ হচ্ছে কমেন্ট করলে আপনার বিষয়টা জানা হয়ে যাবে। হ্যাঁ, অনেক বিষয় এখানে জানা হয়ে যাবে। তাহলে প্রিয় আইনের শিক্ষার্থী বৃন্দ, আমরা কিন্তু একে একে অনেকগুলো বিষয় জেনে যাচ্ছি, অনেকগুলো বিষয় শিখে যাচ্ছি। তো আপনারা খুবই কৃপণ, যারাই যুক্ত আছেন খুবই কৃপণ, শেয়ার করেন না। একটু শেয়ার করলে কিন্তু আমরা অনেক অনেক প্রশ্ন সমাধান করব। একটা প্রশ্নের সাথে আরও রেফারেন্সে কি প্রশ্ন হতে পারে, এই প্রশ্নর বিষয়গুলো আমরা জানব। তো আমি পরিশ্রম করে ক্লাস নিলে আপনারা তো শেয়ার করতেই পারেন, তাই না? সবার উপকার হয়, আমি তো উপকারের জন্য ক্লাসগুলো নিচ্ছি। সো প্লিজ সবাই একটু শেয়ার করবেন। হ্যাঁ, যারা শেয়ার করবেন একটু ডান লিখবেন। সোনিয়া জান্নাত আরজি ফেরত, নয়ন 3টি বিষয় উল্লেখ করে ফেরত দিবে। গুড, 3টি বিষয় উল্লেখ করে এখানে আরজি ফেরত দিবে। এখানে 3টি বিষয় কি কি? আরজি দাখিল ফেরত দেওয়ার তারিখ উল্লেখ করতে হবে, দাখিল কারকের নাম উল্লেখ করতে হবে, আরজি ফেরত দেওয়ার কারণ সামারি আকারে এখানে দিতে হবে। এই 3টা বিষয় উল্লেখ করে এখানে আরজি ফেরত দেওয়া যাবে। তো আপনারা একটু শেয়ার করতে থাকেন, আমি পরের প্রশ্নটা লিখছি। দেখি পরের প্রশ্নের উত্তর সর্বপ্রথম কে প্রদান করতে পারেন। হ্যাঁ, দেখি কে সঠিক উত্তর করতে পারে। হ্যাঁ, মুক্তি, অসংখ্য ধন্যবাদ। মুরাদ সাহেব আবারও ডান, অসংখ্য ধন্যবাদ। সুমন সরকার সেম, মুরাদ ডান, অসংখ্য ধন্যবাদ এমডি মুরাদ সাহেব। প্রশ্নটি সহকারী জাজ আদালতের রায়ের বিরুদ্ধে কোর্ট আদালতে রিভিউ করতে হবে। সহকারী জাজ আদালতে, জেলা জাজ আদালতে, যুগ্ম জেলা জাজ আদালতে নাকি হাইকোর্টে? হ্যাঁ, এটা আমি হাইকোর্ট লিখি, হাইকোর্ট ডিভিশনে। কোনটি হবে উত্তর? দেখি কে দিতে পারেন। দিলারা খাতুন জেলা জাজ, দিলারা খাতুন জেলা জাজ। সুমন সরকার অপশন ক, বিবি ফাতেমা বি। মুক্তি সেম কোর্ট,
তাজুল ইসলাম রাজ রায় প্রদানকারী সহকারী জাজ আদালতে। বেলাল হোসেন এস বলতে এস এস মানে বললাম না। নজরুল ইসলাম অপশন খ। রাজীব বিশ্বাস রাজু অপশন ক। নাজদিন নাহার অপশন খ। যাই হোক, আশরাফুল আলম অপশন ক। নয়ন আপিল সুনির্দিষ্ট প্রতিকারে 9 দ্বারা হলে রিভিশন হাইকোর্ট উক্ত আদালতে। মুরাদ অপশন খ। সোনিয়া জান্নাত অপশন ক। বেলাল হোসেন অপশন ক। দেখি কার উত্তর সঠিক হয়। এখানে অনেক মত পার্থক্য দেখা যাচ্ছে, দেখি কার উত্তরটা সঠিক হয়। আমরা দেখি প্রশ্নটি হলো, সহকারী জাজ আদালতের রায়ের বিরুদ্ধে কোন আদালতে রিভিউ দায়ের করতে হবে? এমডি নয়ন ডিগ্রি প্রদানকারী আদালতে। ফরহাদ হোসেন তাজ অপশন ক। সবিতা গাঙ্গুলি আপনি ক্লাস দেখতে পাচ্ছেন, আপনাকে গ্রুপ থেকে আউট করা হয়নি, আপনি তো আছেন। হ্যাঁ, রাজীব বিশ্বাস রাজু একই আদালতে। আশরাফুল আলম অপশনে। হ্যাঁ, যারা সহকারী জাজ আদালতটা দিয়েছেন, যেহেতু সহকারী জাজ আদালতের রায়ের বিরুদ্ধে কোন আদালতে রিভিউ করবেন? রিভিউ। তাহলে যে আদালত রায় প্রদান করে সেম আদালতেই আপনাকে রিভিউটা দায়ের করতে হবে। রিভিউ পুনর্বিবেচনা করা। তাহলে যে আদালত একটা মামলার রায় বা ডিক্রি প্রদান করেন সেই আদালতে আপনাকে রিভিউর আবেদন করতে হবে। যারা আমাদের গ্রুপের নিয়মিত স্টুডেন্ট সবাই সঠিক উত্তর প্রদান করলেন, 2-1 বাদে 2-1 আছেন। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা প্রশ্ন করি, রিভিউ কত ধারা অনুযায়ী করা হয়? সেকশন কত? সেকশন এবং অর্ডার। দেখি কে উত্তর করতে পারেন। সেকশন এবং অর্ডার। রিভিউ দেওয়ানি কার্যবিধির কত ধারা অনুযায়ী করা হয় এবং কত আদেশ অনুযায়ী এখানে রিভিউটা করা যাবে? দেখি কে সঠিক উত্তরটা সর্বপ্রথম করতে পারেন। সুমন সরকার 114। অর্ডার কি হবে? যে ব্যক্তি অর্থাৎ যে সর্বপ্রথম অর্ডার এবং সেকশন দুইটা একসাথে লিখতে পারবে তার উত্তর সঠিক। রাজীব বিশ্বাস রাজু অর্ডার 47। নাজমুল ইসলাম, নজরুল ইসলাম, এমনি নয়ন, ঠিক আছে, দুইটা একসাথে কেউ লেখেননি। সেকশন হচ্ছে 114, অর্ডার হচ্ছে 47। ওকে, তাহলে দেখুন আমরা রিভিউ সম্পর্কে একদম এখান থেকে ডিটেলস জেনে নিচ্ছি। রিভিউটা কি? রিভিউটা হচ্ছে যে আদালত কোনো মামলার রায় বা ডিক্রি প্রদান করেন ওই একই আদালতে ওই রায়টা বা ডিক্রিটা পুনর্বিবেচনা করাকেই বলা হয় রিভিউ। তাহলে আপনাকে রিভিউ কোথায় করতে হবে? রিভিউ যে আদালত একটা রায় বা ডিক্রি প্রদান করেন সে আদালতেই করতে হবে। যদি সহকারী জাজ আদালত একটা রায় বা ডিক্রি প্রদান করেন তাহলে আপনাকে সহকারী জাজ আদালতেই করতে হবে। প্রশ্নটা একটু ঘুরিয়ে দিল, ধরেন দিল যে সিনিয়র সহকারী জাজ আদালতে করলো। সিনিয়র সহকারী জাজ আদালতের একটা রায় না দিয়ে দিল এখানে ডিক্রি। ঠিক আছে, তো একটা কি করতে হবে? তাহলে এখানে হবে সিনিয়র সহকারী জাজ। তাহলে সিনিয়র সহকারী জাজ আদালতেই করতে হবে, অর্থাৎ যে আদালত ডিক্রি বা রায়টা প্রদান করেন সে আদালতে আপনাকে করতে হবে। আরেকটা প্রশ্ন এখান থেকে আমি করে যাচ্ছি, আপনারা দেখুন উত্তর করতে পারেন কিনা, যে কয়টি ক্ষেত্রে রিভিউর আবেদন করা যায়? কয়টি ক্ষেত্রে? দেখি কে সঠিক উত্তর করতে পারেন। কয়টি ক্ষেত্রে রিভিউর আবেদন করা যায়? রিভিউ করা যায় কয়টি ক্ষেত্রে? দেখি কে সঠিক উত্তর প্রদান করতে পারেন। সর্বপ্রথম তাজুল ইসলাম রাজ, শরীফ আচ্ছা তাসরিফ সিয়াম, ফরহাদ হোসেন তাজ, দিলারা খাতুন। হ্যাঁ, আমরা সঠিক উত্তরটা পেয়ে গেছি। এখানে বলা হচ্ছে যে আপনি 3টা ক্ষেত্রে রিভিউ করা যাবে, 3টি
ক্ষেত্রে। এই তিনটা ক্ষেত্র কি কি? যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা যায় কিন্তু আপিল করা হয় নাই। ঠিক আছে, এখানে যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলেই না, অর্থাৎ আপিল চলে না, যে ক্ষেত্রে আপিল চলেই না, এবং স্মল কজেস কোর্ট প্রদত্ত রেফারেন্সের বিরুদ্ধে। ঠিক আছে, সবাই একটু জেনে নিন, সবাই একটু কমেন্ট করবেন, কমেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিভিউ করা যাবে কয়টি ক্ষেত্রে? তিনটি ক্ষেত্রে। এখানে যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপনার আপিল করা যায় কিন্তু আপনি আপিলটা করেননি, তাহলে সেই ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপনি এখানে রিভিউ দায়ের করতে পারবেন। আরেকটা বিষয় দেখুন যে আপিল চলেই না, যে ক্ষেত্রে আপনার আপিল চলেই না সেক্ষেত্রে আপনার রিভিউ করতে পারবেন, এবং যে ক্ষেত্রে স্মল কজেস কোর্ট কোনো সিদ্ধান্ত দেয়, কোনো রেফারেন্স প্রদান করে, সেক্ষেত্রে আপনি এখানে রিভিউর আবেদন করতে পারবেন। ওকে, আচ্ছা, এখান থেকে আমি আরেকটা প্রশ্ন করে যাচ্ছি, দেখি করতে পারেন কিনা। রিভিশন করতে হবে। অপশন ক জেলা জাজ, খ সহকারী জাজ, গ সিনিয়র সহকারী জাজ, ঘ হাইকোর্ট ডিভিশন। দেখি সিনিয়র সহকারী আদালতের ডিক্রির বিরুদ্ধে কোন আদালতে রিভিশন করতে হবে? এই উত্তরটা কে দিতে পারেন? তাজুল ইসলাম অপশন ক, তারপরে লিখলেন অপশন ঘ, দিলারা খাতুন অপশন ক, ফরহাদ হোসেন তাজ হাইকোর্ট। আমরা কিন্তু মত পার্থক্য দেখতে পাচ্ছি। দেখুন, এইগুলো কিন্তু আইনের এ বি সি ডি, অর্থাৎ একদম সহজ, এগুলো এই প্রশ্নগুলো সহজ। এই প্রশ্নগুলো যদি আপনি ভুল করে ফেলেন খুবই বিপদে পড়বেন, এখানে কিন্তু পরীক্ষার হলে খুবই বিপদ। সিম্পল প্রশ্ন, এমডি হালিম সাহেব জেলা জাজ বলেছেন, খুবই দুঃখজনক। ফারিহা রহমান জেলা জাজ বলেছেন, খুবই দুঃখজনক। সাব্বির হোসেন স্বাধীন জেলা জাজ বলেছেন, আপনাদের দুঃখ প্রকাশ করছি। কারণ হালিম সাহেব, আপনি আমার জানা মতে খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো, কিন্তু আপনার এখানে এই প্রশ্নের উত্তরগুলো কি বলবো, আপনারা যদি না পারেন খুবই বেদনাদায়ক, কষ্টদায়ক। একটা বিষয় মনে রাখবেন, রিভিশন যে কোনো ডিক্রির বিরুদ্ধে, লক্ষ্য করেন, একটা ডিক্রির বিরুদ্ধে যখন আপনি কি করবেন? রিভিশন করবেন। দেখা যাচ্ছে, হ্যাঁ, রিভিশন করবেন। এনি আদালত, অর্থাৎ যে কোনো আদালত যদি একটা মামলার ডিক্রি প্রদান করলো, ধরুন যে কোনো আদালত, হ্যাঁ, সহকারী জাজ হতে পারে, সিনিয়র সহকারী জাজ হতে পারে, যুগ্ম হতে পারে, অতিরিক্ত জেলা জাজ হতে পারে বা জেলা জাজ হতে পারে। এনি আদালতের ডিক্রির বিরুদ্ধে আপনাকে কি করতে হবে? যে কোনো আদালত হতে পারে, সহকারী হতে পারে, সিনিয়র হতে পারে, যুগ্ম হতে পারে, অতিরিক্ত হতে পারে, জেলা জাজ। যে কোনো আদালতের ডিক্রির বিরুদ্ধে আপনি যদি রিভিশন করতে যান তাহলে কোথায় করবেন? হাইকোর্ট ডিভিশনে। এক কথাই মনে রাখেন, এক কথায়, যে কোনো আদালতের ডিক্রির বিরুদ্ধে রিভিশন মানেই হাইকোর্ট ডিভিশন।
ছন্দের আকারে মনে রাখতে পারেন। যে কোনো আদালতের ডিক্রির বিরুদ্ধে রিভিশন মানেই আপনাকে যেতে হবে হাইকোর্ট ডিভিশনে। আর রিভিউ যদি হয়, যে কোনো আদালতের রিভিউ ওই একই আদালতে করতে হবে, সেম আদালত। রিভিশন মানে ডিক্রির বিরুদ্ধে, এখানে কিন্তু ডিক্রির কথা বলছি, ডিক্রির বিরুদ্ধে রিভিশন মানে হাইকোর্ট ডিভিশন। তবে আদেশের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, আমি সেটাও বলে দিচ্ছি। যদি আদেশের ক্ষেত্রে হয়, সহকারী জাজ, সিনিয়র সহকারী জাজ, যুগ্ম, এই তিনটা আদালতে যদি কোনো আদেশ প্রদান করেন, এই আদেশের বিরুদ্ধে যদি আপনি রিভিশন করতে যান তাহলে জেলা জাজে করতে হবে, জেলা জাজ। আদেশ, যদি আদেশের বিরুদ্ধে রিভিশন করতে চান জেলা জাজ, ডিক্রির বিরুদ্ধে রিভিশন করতে হলে হাইকোর্ট। দেখেন তো বুঝতে পারেন কিনা? এই তিনটা আদালতের কথা বললাম, সহকারী জাজ, সিনিয়র সহকারী জাজ, যুগ্ম জেলা জাজ। এই তিনটা আদালতের ডিক্রির বিরুদ্ধে রিভিশন হাইকোর্টে, আর আদেশের বিরুদ্ধে জেলা জাজ, ঠিক আছে? এবং অতিরিক্ত জেলা জাজ এবং জেলা জাজ আদেশ দিলেও হাইকোর্ট, আদেশ বা ডিক্রি যাই প্রদান করুক আপনাকে যেতে হবে হাইকোর্ট। তবে যুগ্ম জেলা জাজ যদি 5 কোটি টাকার ঊর্ধ্বে কোনো আদেশ প্রদান করেন, এই 5 কোটি টাকার ঊর্ধ্বে আদেশ হলে সেটা হয়ে যাবে হাইকোর্ট। দেখুন একদম সহজ, বুঝাইতে পারি কি নাই, বুঝাইতে পেরেছি? আমি আবার একটু সামারি করে দিচ্ছি। সহকারী, সিনিয়র সহকারী এবং যুগ্ম জেলা জাজ যদি কোনো আদেশ প্রদান করেন রিভিশন হবে জেলা জাজে, যদি ডিক্রি প্রদান করেন হাইকোর্টে। এই যুগ্ম জেলা জাজ যদি 5 কোটি টাকার ঊর্ধ্বে কোনো আদেশ প্রদান করেন হাইকোর্টে। অতিরিক্ত জেলা জাজ এবং জেলা জাজ ডিক্রি প্রদান করুক এবং আদেশ প্রদান করুক, যাইতে হবে হাইকোর্ট ডিভিশনে। টেকনিকটা কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে উত্তর আশা করছি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আরেকটা প্রশ্ন করে যাচ্ছি, রিভিশনটা কত ধারায় হবে একটু দেখি, কে বলতে পারেন? জি ভাই বুঝতে পেরেছি। হ্যাঁ হালিম সাহেব, এই ভুল করা যাবে না, খুবই দুঃখজনক। কারণ দেওয়ানিতে আমি ভালো করে এই বিষয়গুলা পড়াইছি আপনাদের। আমাদের যারা রেগুলার স্টুডেন্ট, আমাদের দুরন্ত ল একাডেমির স্পেশাল গ্রুপের, তারা যখন ভুল করে খুবই কষ্ট লাগে, কারণ আমি নিজে পড়াইছি, খুবই ভালো করে পড়াইছি। হ্যাঁ ফরহাদ হোসেন তাজ, দিলারা খাতুন, সবাই বললেন 115 দ্বারা গোট 1 115 সেকশন 115তে রিভিশন। দেখি এটার আদেশ কত, রিভিশনের আদেশ কত দেখি, বলেন তো দেখি কে পারেন? হাফিজ নুরুল আমিন, সুন্দর, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা পেলাম রিভিশন হচ্ছে 115 ধারাতে। আদেশ কততম আদেশে আছে দেখি কে বলতে পারেন? মুরাদ 115 কত আদেশে আছে? কত আদেশে আছে? কোনো আদেশ নাই, নাই। গুড 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 গুড, হ্যাঁ 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 বুঝতে পেরেছি, পারবেন। হ্যাঁ রাজীব বিশ্বাস, রাজু, নজরুল ইসলাম, সুমন সরকার, মুক্তি, নেই। হ্যাঁ আদেশ নাই, রাইট। এই রিভিশনের কোনো আদেশ নাই, শুধু ধারাতে 115 ধারাতে এই বিষয়টা বলা হয়েছে। ওকে ক্লিয়ার? ওকে ক্লিয়ার। আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনারা দেখি কে উত্তর করতে পারেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি অনেক ছাত্র আমাদের সাথে যুক্ত আছেন। কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান। এবং যারা ইতিমধ্যেই যুক্ত হয়েছেন আপনার প্রিয় বন্ধু বান্ধবীদেরকে একটু মেনশন করেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, যেন সমাধান ক্লাসগুলো সবাই দেখতে পারে। ওকে, হ্যাঁ জয়পুরহাট থেকে তাসরিফ সিয়াম, অসংখ্য ধন্যবাদ তাসরিফ সিয়াম সাহেব। শেয়ার চাচ্ছি, আপনার মাধ্যমে শেয়ার চাচ্ছি, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্রশ্নটি হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার কারণে আদালত কি আদেশ দিতে পারেন? আদালত
কি কি আদেশ দিতে পারেন? এই প্রশ্নটি এখানে অপশনে দেওয়া আছে। সম্পত্তি বাজেয়াপ্ত 6 মাসের জেল, সম্পত্তি বাজেয়াপ্ত অবলিক 6 মাসের জেল, অবলিক নাই 6 মাসের জেল, খ অপশনে আছে 6 মাসের সশ্রম কারাদণ্ড, 6 মাসের সশ্রম কারাদণ্ড। অপশন গতে আছে সম্পত্তি ক্রুক ও 6 মাসের দেওয়ানি জেল, সম্পত্তি ক্রুক ও 6 মাসের দেওয়ানি জেল, এবং ঘতে আছে 6 মাসের দেওয়ানি জেল। হ্যাঁ, উত্তরটা কি হবে দেখি, কে সঠিক উত্তর করতে পারেন দেখি। সাব্বির হোসেন স্বাধীন জামালপুর থেকে, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। নয়ন 6 মাসের দেওয়ানি কারাগারে, সম্পত্তি ক্রুক ও 6 মাসের জেল। অপশন লেখেন, অপশনটা কি হবে? প্রশ্নটি হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার কারণে আদালত কি কি আদেশ প্রদান করতে পারেন? সম্পত্তি বাজেয়াপ্ত 6 মাসের জেল, 6 মাসের সশ্রম কারাদণ্ড। অপশন গতে আছে সম্পত্তি ক্রুক ও 6 মাসের দেওয়ানি জেল, অপশন ঘতে আছে 6 মাসের দেওয়ানি জেল। অপশনটা কি হবে দেখি, অপশন কে দিতে পারেন সর্বপ্রথম? হ্যাঁ, সবাই একটু অপশনটা লিখেন। মুরাদ হোসেন লিখছেন অপশন ক, তাজুল ইসলাম রাজ অপশন ক, ফরহাদ হোসেন তাজ, রাজ এবং তাজ, হ্যাঁ দুটাই ঘ। ফাতিন হাসান দ্বীপ ক্রুক 6 মাসের জেল, ক্রুক ও 6 মাসের জেল অপশন গ। রাজীব বিশ্বাস রাজু, ফাতিন হাসান দ্বীপ সি, হালিম অপশন গ, দিলারা খাতুন অপশন ডি। আচ্ছা, মুরাদ অপশন গ, রফিকুল ইসলাম গ, সুমন সরকার ডি, বেলাল হোসেন অপশন গ মানে ডি, ফাতিন হাসান দ্বীপ সি। হ্যাঁ সবাই লিখুন, হ্যাঁ সবাই 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 কমেন্ট করুন। উত্তর শরীফ শেফালি খাতুন অপশন গ। হ্যাঁ, এখানে যারা সর্বপ্রথম উত্তর করেছেন অপশন গ, তাদের উত্তরটা সঠিক, অর্থাৎ সম্পত্তি ক্রুক ও 6 মাসের সিভিল প্রিজন, অর্থাৎ 6 মাসের দেওয়ানি জেল ও 6 মাসের ক্রুক। কারণ কি কি করতে পারেন, দুইটা বিষয় কিন্তু এখানে প্রশ্নে চাচ্ছে দুইটা বিষয়, কি কি আদেশ দিতে পারেন। এখানে সম্পত্তি বাজেয়াপ্ত হবে না, এটা হবে না। 6 মাসের সশ্রম হলেই তো আপনার দেওয়ানিতে কোনো সশ্রম নাই, ঠিক আছে, তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটা হবে না। 6 মাসের দেওয়ানি জেল একটা তো হবে না। কি দুইটা চাচ্ছে, যেহেতু সম্পত্তি ক্রুক এবং 6 মাসের দেওয়ানি জেল, দুইটা পেয়ে গেলাম অপশন গতে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন গ। যারা অপশন গ সম্পত্তি ক্রুক ও 6 মাসের দেওয়ানি জেল এটা দিয়েছেন, তাদের উত্তরটা সঠিক। আমি এখান থেকে আরেকটা প্রশ্ন করছি, আরেকটা প্রশ্ন হচ্ছে এটা কোথায় দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণিত আছে? দেওয়ানি কার্যবিধির কোথায় বর্ণিত আছে দেখি। হ্যাঁ, আপনারা কমেন্ট করুন। ইতিমধ্যেই কিন্তু তাজুল ইসলাম রাজ তিনি কিন্তু দুর্দান্তভাবে রাজত্ব করে যাচ্ছেন এখানে। অর্ডার 39 রুল 2 এর সাবসেকশন 3 রাইট তাজেরটা সঠিক। হ্যাঁ, অর্ডার 39 রুল কত? রুল হচ্ছে 2 এর 3, অর্ডার হচ্ছে 39, আদেশ হচ্ছে 39, বিধি হচ্ছে 2 এর 3, 39-এর 2 এর 3, 39-এর 2 এর 3। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনারা চট করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। তাহলে প্রত্যেক দিন আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হব, প্রত্যেক দিন আপনারা এই ক্লাসগুলো দেখতে পারবেন। কুইজ হ্যাঁ, দেখি পরের প্রশ্নে। দেওয়ানি আদালতের অর্থ ডিক্রির মামলায়
দেওয়ানি আদালতের অর্থ ডিক্রির মামলায় নিম্নের কোন ব্যক্তিকে দেওয়ানি জেলে আটক রাখা যাবে না? সিভিল কারাগারে, হ্যাঁ, বা সিভিল প্রিজনে আটক রাখা যাবে না। অপশন লিখব না, দেখি কে বলতে পারেন। আটক রাখা যাবে না। ও এমডি নয়ন মহিলা, মাহফুজুর রহমান মহিলা। দেখি কমেন্ট করুন গুড, কমেন্ট করুন। প্রশ্নটি হচ্ছে, দেওয়ানি আদালতের অর্থ ডিক্রির মামলায় নিম্নের কোন ব্যক্তিকে সিভিল প্রিজনে বা সিভিল কারাগারে আটক রাখা যাবে না? এখানে অপশন ছিল কৃষক, অপশন খতে ছিল মহিলা, গতে ছিল নিঃস্ব ব্যক্তি, অপশন ঘতে ছিল সহকারী কর্মচারী, সরকারি কর্মচারী। সঠিক উত্তর অপশন খ, মহিলা। হ্যাঁ, একজন মহিলাকে অর্থ ডিক্রির মামলায় সিভিল প্রিজনে আটক রাখা যাবে না। এটা কত ধারায় বর্ণিত আছে, একসাথে ধারাগুলো শিখে যাচ্ছি, তাহলে অনেক কিছু আমাদের জানা হয়ে যাচ্ছে। যারা এমসিকিউ দিবেন তারা কমেন্ট করুন যে কত ধারায়, দেওয়ানি কার্যবিধির কত ধারায় বা কত আদেশে এই বিষয়টা বর্ণিত আছে। ইতিমধ্যে দিলারা খাতুন বললেন 52 ধারা, তাজুল ইসলাম রাজ 56 ধারা। দেখি কারটা সঠিক হয়। হ্যাঁ, আপনারা কমেন্ট করুন, দেখি কার উত্তরটা আমরা সঠিক বলে ধরে নেব। তাজুল ইসলাম রাজ কি রাজত্ব করে যাবেন নাকি অন্য কেউ? দেখি। হ্যাঁ, আমরা দেখতে চাচ্ছি আপনাদের যে এখানে কে রাজত্ব করতে পারেন। 53, 52 অনেকেই কিন্তু অনেক ধারা বললেন, কিন্তু আমরা সঠিক উত্তরটা পেলাম রাজের কাছ থেকে। তাজুল ইসলাম রাজ কিন্তু বলে ফেললেন 56 ধারায়। তিনি আজ রাজত্ব করে যাচ্ছেন আমাদের এই কুইজে। হ্যাঁ, 56 ধারাতে বলছে অর্থ ডিক্রির মামলায় কোনো মহিলাকে সিভিল প্রিজনে আটক রাখা যাবে না। তো রাজের জন্য একটা করতালি হয়ে যাক, সবাই রাজের জন্য একটা করতালি দিবেন। হ্যাঁ, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেওয়ানি মামলার বিচার্য বিষয় কত প্রকার? খুবই সিম্পল প্রশ্ন। দেওয়ানি মামলায় বিচার্য বিষয় কত প্রকার? সিম্পল, বিচার্য বিষয় কয় প্রকার? হ্যাঁ, চট করে উত্তর করে ফেলুন। অপশন কতে কি দেওয়া আছে আমরা দেখি। অপশন কতে বলা হচ্ছে 1 প্রকার, 1, খতে বলছে 4, গতে বলছে 3, ঘতে বলছে 2। সিম্পল প্রশ্ন, সিম্পল প্রশ্ন, সবাই পারবেন, কারণ আমরা জানি দেওয়ানি মামলায় বিচার্য বিষয় হচ্ছে 2 প্রকার। ঠিক আছে, দেওয়ানি মামলায় বিচার্য বিষয় হচ্ছে 2 প্রকার, ফ্যাক্ট ইন ইস্যু এবং ফ্যাক্ট ইন ল। ফ্যাক্ট ইন ইস্যু, ফ্যাক্ট ইন ল, এটা কোথায় বলা আছে? কোথায় বলা আছে বলুন, কোথায় বলা আছে? দেওয়ানি কার্যবিধির কোথায় বলা আছে? এই প্রশ্নের উত্তর করুন। সিম্পল প্রশ্ন। দেওয়ানি মামলায় বিচার্য বিষয় 2 প্রকার, ফ্যাক্ট ইন ইস্যু এবং ফ্যাক্ট ইন ল। হ্যাঁ, ইস্যু অফ ফ্যাক্ট, ইস্যুজ অফ ল। তাহলে আদেশ 14, আদেশ 14 বিধি 1-4, আদেশ 14 বিধি 1-4। গুড। অর্ডার 14 রুল কত? 1-4। এখানে বলা হচ্ছে বিচার্য বিষয় 2 প্রকার, ফ্যাক্ট ইন ইস্যু, ফ্যাক্ট ইন ল। ওকে, রাজ সাহেব কিন্তু, হ্যাঁ, রাজ সাহেব কিন্তু এখানে রাজ করে যাচ্ছেন, রাজ। আচ্ছা, যাই হোক, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেওয়ানি মামলায় লিখলাম একটা প্রশ্ন। হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন পেয়ে গেলাম। সরকার পক্ষকে
নোটিশ প্রদান না করে, নোটিশ প্রদান না করে মামলা করলে সরকার বিবাদীকে লিখিত জবাব দাখিলের জন্য সময় কতটুকু পাবে? এটাই হচ্ছে প্রশ্নের মূল বিষয়। কত দিনের সময় মঞ্জুর করবেন? কি পড়ছে? সরকার পক্ষকে নোটিশ ব্যতীত অর্থাৎ নোটিশ প্রদান না করে যদি মামলা করা হয় তাহলে সরকার বিবাদীকে লিখিত জবাব দাখিলের জন্য কত দিনের সময় মঞ্জুর করবেন? অপশন ক 30 দিন, খ 2 মাস, গ 6 মাস, ঘ 3 মাস। কি হবে সঠিক উত্তর? হ্যাঁ দেখি কে 3 মাস। ওরে বাবা, ইতিমধ্যেই তো অনেকেই উত্তর করলেন। দিলারা খাতুন সর্বপ্রথম উত্তর করেছেন 3 মাস, নয়ন 2 মাস, মাহফুজুর রহমান 3 মাস, নূর হালিম 3 মাস, আজিম চৌধুরী, সোনিয়া জান্নাত মুক্তি, শেফালি খাতুন, তাজুল ইসলাম রাজ, কুলসুম আরা 3 মাস। সবাই সঠিক উত্তর প্রদান করেছেন 3 মাস বা 90 দিন। এখন আমার এখান থেকে প্রশ্ন হচ্ছে এটা কত ধারায় আছে? কত ধারা? ধারাটা মেনশন করুন। কে পারেন? ধারাটা মেনশন করুন। হ্যাঁ, ধারাটা মেনশন করুন, কত ধারায় হবে? ধারাটা একটু মেনশন করুন। দিলারা খাতুন 80 ধারা, সরকারের বিরুদ্ধে মামলা করা হয় 80 ধারা। দেখুন এই প্রশ্নটি এরকম হতে পারে যে সরকার পক্ষকে নোটিশ প্রদান না করে, এখন না কথাটা আমি কেটে নোটিশ প্রদান করে যদি মামলাটা করা হয় তখন সরকার কতদিন সময় পাবে? যদি 80 ধারা হবে। যদি সরকার পক্ষকে আপনি নোটিশ প্রদান করলেন তো এখন সরকার পক্ষ কতদিন সময় পাবেন? দেখি কে উত্তর করতে পারেন। দিলারা খাতুন 2, কুলসুম আরা 2, অসংখ্য ধন্যবাদ যারা 2। হ্যাঁ, এখানে 2 মাস যদি নোটিশ প্রদান করে করা হয় 2 মাস, নোটিশ প্রদান ব্যতীত মামলা করলে 3 মাস। ঠিক আছে, প্রশ্নের উত্তর দেখুন এরকম প্রশ্ন হয়ে যেতে পারে। যেহেতু নোটিশ প্রদান না করে কথা প্রশ্ন করা হয়েছে, এবার যদি প্রশ্ন করে যে নোটিশ প্রদান করে মামলা করলে কয় মাস সময় পাবে? 2 মাস। এটা 80 ধারাতে বলা আছে। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ইতিমধ্যেই অনেকেই যুক্ত আছেন, প্রায় 1 ঘন্টা যাবত আমরা ক্লাস করছি। আমরা আর কয়েকটি প্রশ্ন সমাধান করে বিদায় নেব, আবার আগামীকাল আপনাদের সাথে যুক্ত হব। হ্যাঁ, এখন যে প্রশ্নে চলে যাচ্ছি, দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত নিম্নের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে না? দেওয়ানি আদালত কর্তৃক নিম্নের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে না? আপিল করা যাবে না। কোনটার বিরুদ্ধে যাবে না? অপশন কতে বলছে একতরফা ডিক্রি, খতে বলছে পক্ষগণের সম্মতিমূলক ডিক্রি, তারপরে গতে বলছে দুতরফা ডিক্রি, ঘতে বলছে খারিজ। দেখি কে সঠিক উত্তর প্রদান করতে পারে। হ্যাঁ, ইতিমধ্যেই দেখতে পাচ্ছি রাজীব বিশ্বাস রাজু সুলে ডিক্রি, রফিকুল ইসলাম সুলে ডিক্রি। হ্যাঁ, সবাই সঠিক উত্তর প্রদান করেছেন। সুলে ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে না।
কারণ একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে, দুতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে। ঠিক আছে, ওকে। এখানে সম্মতিমূলক বা কম্প্রোমাইজ ডিক্রি বা সুলে ডিক্রি, যার অপর নাম হচ্ছে সুলে ডিক্রির বিরুদ্ধে আপনি কি করতে পারবেন না, আপিল করা যাবে না। এটা কোথায় বলা আছে একটু বলেন তো দেখি, এটা কোথায় বলা আছে? এই বিষয়টা দেওয়ানি কার্যবিধির কত ধারায় বর্ণিত আছে? দেওয়ানি কার্যবিধির কত ধারায় এই বিষয়টা বর্ণিত আছে যে দেওয়ানি আদালত কর্তৃক সুলে ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না। গোট কুলসুমারা 96/3। কুলসুমারা বললেন 96/3। 96/3 ধারাতে বলছে আপনার সুলে ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না। ঠিক আছে, কারণ 96/3 ধারাতে আমরা যে বিষয়টা পাই, সুলে ডিক্রির বিরুদ্ধে আপনি কোনো আপিল দায়ের করতে পারবেন না। কারণ প্রথমে আছে একতরফা ডিক্রি, তারপরে বলেছে দুতে। 96/1 বলছে একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল চলে, তারপরে বলছে 2 বলছে দুতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল চলে, কিন্তু 3 বলছে সুলে ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না। তো আপনারা প্রস্তুতি নেন। আরেকটা প্রশ্ন করেই আমি আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করব। আপনারা কে কোথা থেকে যুক্ত ছিলেন জানাবেন। আগামীকাল আবারও যুক্ত হব আপনাদের সাথে। আশা করি আপনারাও লাইভে থাকবেন, যুক্ত থাকবেন। আরেকটি প্রশ্ন করে আজকের লাইভ ক্লাস সমাপ্ত করব। দেওয়ানি কার্যবিধির 7 দেওয়ানি কার্যবিধির আদেশ 7 রুল 11 আরজি নাকচের সিদ্ধান্ত 11 মতে আরজি নাকচের সিদ্ধান্ত হচ্ছে অপশন ক আদেশ, খ রায়, গ ডিক্রি, ঘ চূড়ান্ত রায়। দেখি কি হবে উত্তর। দেখি, হ্যাঁ, কুলসুমারা বরিশাল থেকে নয়ন ডিক্রি, নুরুল আমিন ডিক্রি, সব ডিক্রি 2/2। গুড, 2/2। হ্যাঁ, আমরা 2/2 ধারাতে যে বিষয়টা পাই যে দেওয়ানি কার্যবিধির যে আদেশ 7/11 আরজি নাকচ, রিজেকশন অফ প্লেন্ট, এটাকেও একটা ডিক্রি বলা হয়। ডিক্রি অপশন, সঠিক উত্তর হচ্ছে অপশন গ। সঠিক উত্তর অপশন গ। আবার শিল্পী বললেন আদেশ, নূর আলিম হালিম আদেশ বললেন, আপনাদের উত্তর ভুল। যারা ডিক্রি বলেছেন, যে অর্থাৎ দেওয়ানি কার্যবিধির আদেশ 7 রুল 11 মতে আরজি নাকচের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত একটা ডিক্রি। এখানে 2/2 ধারাতে আমরা যে বিষয়টা পাই যে এই যে রিজেকশন অফ প্লেন্ট, হ্যাঁ, রিজেকশন অফ প্লেন্ট এবং রেস্টিটিউশন, হ্যাঁ, রেস্টিটিউশন বা প্রত্যর্পণের দরখাস্ত, এই দুইটা বিষয় ডিক্রি বলে গণ্য হবে। হ্যাঁ, রিজেকশন অফ প্লেন্ট এবং প্রত্যর্পণ বা রেস্টিটিউশন, এই দুইটা বিষয় ডিক্রি হিসেবে গণ্য হবে। এটা 2/2 ধারাতেই বলা আছে। তো প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা কি জানলাম? বিজিএস 7ম বিজিএস এবং 6ষ্ঠ এবং 7ম এই দুইটা বিজিএস প্রশ্নের সমাধান আজকে লাইভের মাধ্যমে করা হলো। যারা বাংলাদেশের বিভিন্ন জেলা, বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত ছিলেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবং যারা যুক্ত ছিলেন আইনের শিক্ষার্থী, পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে বললেই যে আমরা দুরন্ত ল একাডেমি থেকে স্পেশাল ব্যাচের মাধ্যমে আইনের 7টি সাবজেক্ট পুঙ্খানুপুঙ্খরূপে ব্যাখ্যা, বিশ্লেষণ, ধারা, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা প্রত্যেকটা ক্লাসে ছাত্র যারা আছেন, শিক্ষার্থী যারা আছেন, তারা যেন সহজে আত্মস্থ করতে পারেন, সহজলভ্য ভাষায় আমরা ক্লাসগুলো নিয়ে থাকি। যারা যুক্ত হতে চান
আমাদের দুরন্ত ল একাডেমিতে যুক্ত হতে পারেন এবং আমার হোয়াটসঅ্যাপ 78672115 এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা স্পেশাল বেচে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে বাড়িতে বসে আপনার বাসায় বসে অনলাইনের মাধ্যমে নামমাত্র একটা ফি এর মাধ্যমে আপনার একটা সেরা প্রস্তুতি চাচ্ছেন, আমরা আইনের ধারাভিত্তিক আলোচনা। আজকের মতো বিদায় নিচ্ছি, নেটও প্রবলেম দেখাচ্ছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।